রেশমির ভীষণ শখ ছিল আচার বানানো আর খাওয়া। গ্রামে থাকা নিজের দিদিমার বাড়ি থেকে তার এই শখ শুরু হয়েছিল, আর সেখানে থাকার সময় রেশমি বিভিন্ন রকমের আচার বানানো শিখে নেয়। কিন্তু বিয়ের পর রেশমি তার শ্বশুরবাড়ি পৌঁছালে সে অবাক হয়ে যায়, কারণ শ্বশুরবাড়িতে কেউ আচার খেতই না। মা, আচারের শিশিটা কোথায়? আসলে আমি ভাবছিলাম আপনি যে খিচুড়ি বানিয়েছেন তার সঙ্গে একটু আচার নিয়ে নিই। বৌমা, আমাদের বাড়িতে কেউ আচার খায় না, আমরা হলাম মিষ্টির মানুষ। তোমার শ্বশুর মশাই ফ্রিজে মিষ্টি এনে রেখেছে, যতই ইচ্ছা খাও। আর কালকেই দোকানে একটা নতুন মিষ্টি তৈরি করেছে, দারুণ স্বাদ, তুমিও খেয়ে দেখো। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে, এখানে আমাকেই আচার বানাতে হবে। পরের দিন সকালবেলাতেই রেশমি তার স্বামীর সঙ্গে বাজারে গিয়ে আচার তৈরির সমস্ত উপকরণ কিনে আনে। আরে বৌমা, অন্য আরো কিছু কিনতে পারতে, তুমি তো শুধু আচার তৈরির জিনিসই এনেছো। এত আচার কে খাবে এখানে? মা, তুমি আমার বানানো আচার খেলে না আঙুল চাটতে থাকবে। আমি নানা রকমের আচার বানাই। ঠিক আছে বৌমা, কিন্তু আমাদের বাড়িতে এত আচার খাবে কে? এবার তুমি বাড়ির নতুন বৌমা, যা ইচ্ছা করো, তোমার খুশি। ঠিক আছে মা, আমি কাল সকালে আচার বানানো শুরু করে দেব। আর রেশমি পরের দিন সকালবেলাতেই বিভিন্ন রকমের আচার তৈরি করতে উঠোনে বসে পড়ে, যা দেখতে লাগছিল আচারের দোকানের মতো। আরে বাহ, নতুন বৌমা তো খুব ভালো ভালো আচার তৈরি করছে। হ্যাঁ বাবা, আর কিছুদিনের মধ্যেই আচার তৈরি হয়ে যাবে, তখন তুমিও খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে বৌমা, তুমি বানিয়ে নাও, তারপর আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এরপর রেশমি নানা রকমের আচার বানিয়ে রোদে শুকাতে দেয়। আর রেশমির আচার তৈরি করার কিছুদিনের মধ্যেই তার বাড়িতে তার মাসির শাশুড়ি এসে বলে, আরে সুমিত্রা, এত আচার দোকান থেকে কিনে এনেছো নাকি? আগে তো কখনো তোমার বাড়িতে আচার দেখিনি। আরে দিদি, এই সব আচার নতুন বৌমা বানিয়েছে। ও আচার বানাতে খুব ভালোবাসে, তাই আমি ওকে ওর ইচ্ছা মতোই কাজ করতে বললাম। আচ্ছা, একটা কাজ করো বৌমা, আমাকে রুটির সঙ্গে এই সব আচার একটু একটু করে দিয়ে দাও। সত্যি সুমিত্রা, তোমার বৌমা তো খুব বুদ্ধিমান, এত আচার বানিয়েছে। হ্যাঁ মাসি, আমি এক্ষুনি আনছি। তবে আচার কিন্তু এখনো কাঁচা, 1 সপ্তাহ হলো সবে শুরু করেছি, আপনি টেস্ট করে দেখুন। নিজের প্রশংসা শুনে রেশমি খুব খুশি হয়, আর সমস্ত রকমের আচার মাসির শাশুড়িকে খেতে দেয়। আর খাওয়ার পর সে খুব খুশি হয়ে বলে, আরে বা বৌমা, আচারের স্বাদ এত সুন্দর যে কি বলবো। লবণ লঙ্কা সব তো দারুণ দিয়েছ। আমার তো মনে হচ্ছে এই সব আচার একটু একটু করে আমি বাড়ি নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, নিয়ে যাও না, কেউ বারণ করেনি, তোমার নিজেরই তো বাড়ি। বৌমা, একটা কাজ করো, সব আচার ওই শিশিতে ভরে মাসিকে দিয়ে দাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি ভরে দিচ্ছি। এই বলে রেশমি কৌটোতে ভরে নানা রকমের আচার মাসির শাশুড়িকে দেয়। আর মাসির শাশুড়ির বাড়ির সবাই রেশমির হাতের আচার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। আর ধীরে ধীরে রেশমির আচারের চর্চা সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে হতে থাকে। এখন তো বাড়িতে যেই আসে সেই রেশমির থেকে আচার নিয়ে যায়। আর রেশমিও নানা রকমের আচার তৈরি করে সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিতে থাকে। একদিন যখন ঋষি বাড়িতে ছিল আর রেশমির শ্বশুরমশাই দোকানে ছিলেন, তখনই এক গ্রাহক তার বউয়ের সঙ্গে দোকানে এসে বলে, আঙ্কেল, 1 কেজি মতিচুরের লাড্ডু দেবেন। রাজু, 1 কেজি মতিচুরের লাড্ডু দে। এই নাও বাবা, তোমার খাবার। মা বলে তুমি নাকি দেরি করে খাও, তাই গরম গরম করে পাঠিয়ে দিল, তাড়াতাড়ি খেয়ে নিও। এই আচারের কৌটোটা কাকে দেবে? শিলামাসি রেশমিকে ফোন করে বলেছিল 2 ডাব্বা আচার পাঠিয়ে দিতে, তাই আমি ভাবছিলাম বাড়ি যাওয়ার আগে একবার শিলামাসির বাড়ি থেকে ঘুরে আসব। কাকু, আপনি কি আচারের ব্যবসাও করছেন? আমার না বানাতে খুব সমস্যা হয়, আমার জন্য 2 কিলো লেবুর আচার বানিয়ে দেবেন? যা টাকা হবে আমি দিয়ে দেব। আর কি কি আচার তৈরি হয়? না না মা, আসলে এই আচারটা তো আমার বৌমা বাড়িতে বানিয়েছে। ও সবাইকে আচার খাওয়াতে এবং খেতে খুবই ভালোবাসে। ও ঠিক আছে কাকু, কোনো ব্যাপার না। বাড়িতে আচার বানায় এমন কেউ চেনা জানা থাকলে আমাকে একটু জানাবেন। এখানে আশপাশে কোনো দোকানেই তো বাড়িতে তৈরি করা আচার বিক্রি করে না। মহিলাটি কথা বলে চলে যাওয়ার পরেও ঋষি আর তার বাবার মাথায় এই কথাটাই ঘুরতে লাগলো। আর বাড়ি এসে তারা রেশমি আর সুমিত্রাকে বলল, রেশমি, আমি বাবা আর মা অনেকবার লক্ষ্য করেছি যে তোমার আচার বানানো সাংঘাতিক শখ। তাই বলছিলাম, তুমি যদি তোমার এই শখটাকে একটা বিজনেসের রূপ দিতে পারো, আর আমরা তো পাশে আছি। একদম,
আজকাল তো সবারই কাজ করা খুবই জরুরি। আর এই কাজে যে তুমি এক নতুন পরিচিতিও পাবে, আর একটা নতুন ব্যবসাও শুরু করতে পারবে। তুমি নিজের পায়ে দাঁড়ানোর একটা সুযোগও পাবে। হ্যাঁ বৌমা, ঋষি আর তোমার শ্বশুরমশাই ঠিকই বলছে। এখন তো সব আত্মীয় স্বজন তোমার আচারের প্রশংসা করে, তাই তুমি যদি এটাকে ব্যবসায় পরিণত করো তো সবার কাছে তোমার আচার পৌঁছে যাবে। আর আমার মনে হয় এই কাজ করে তুমি অনেক উন্নতি করবে। আমি তো কখনো এমন করে ভাবিইনি মা। তোমরা তো সত্যিই আমাকে একটা নতুন অনুপ্রেরণা দিলে। ঠিক আছে, আমি এই আচার বানানোর প্রতিভাকে একটা নতুন রূপ দেব, কিন্তু এতে তো অনেক টাকা লাগবে। আরে রেশমি, তুমি এত ভেবো না তো। তুমি শুধু কাজটা শুরু করো। আমি, মা, বাবা তোমার পাশে আছি তো, কোনো চিন্তা নেই। শ্বশুরবাড়ির লোকেদের কথা শুনে রেশমি অনুপ্রেরণা পায়। কাল পর্যন্ত যেটা শুধু তার শখের ছিল, আজ শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে নিয়ে সেটা দিয়ে একটা নতুন স্টার্টআপ শুরু করলো। আর কিছুদিনের মধ্যেই রেশমির আচারের ব্যবসা দারুণভাবে এগোতে লাগলো। রেশমি তো এটাই জানতো না যে বিয়ের পরের জীবন আসলে না জানে কেমন হবে। নিজের বান্ধবীদের কাছে সে এটাই শুনেছিল যে বিয়ের পর মেয়েদেরকে শুধু সংসারই সামলাতে হয়, কিন্তু রেশমির শ্বশুরবাড়ির লোকেরা এই ধারণাই বদলিয়ে দিয়েছিল। আচারের ব্যবসা করে রেশমি তার স্বপ্ন সত্যি করে নিজের পায়ে দাঁড়ালো। আর নিজের মেয়ের এমন সাফল্য দেখে রেশমির বাবা মা আর সেই সঙ্গে রেশমির দিদিমাও খুব খুশি হয়, যার কাছ থেকে রেশমি আচার বানানো শিখেছিল। এখন রেশমির আচার বানানোর ইচ্ছা একটা বড় ব্যবসায় পরিণত হয়। আর বড় বড় ব্যবসায়ীরা রেশমির ব্যবসায় ইনভেস্ট করে তাকে সাপোর্ট করতে থাকে। এভাবেই বড় ব্যবসার সঙ্গে রেশমির ঘরের আচার সব বাড়ি বাড়ি পৌঁছে গেল। 2 দিন হলো সুলেখার বিয়ে হয়েছে। নতুন শ্বশুরবাড়ি তার বেশ পছন্দ। এই 2 দিন সবাই তার সঙ্গে ভালোবেসে কথা বলেছে। আর সুলেখার বর সুরেশ তো তার প্রেমে পাগল। সুলেখা সুন্দর দিন কাটাচ্ছিল, কিন্তু রাত্রিবেলা সুরেশ বলে, সুলেখা, আজকে 2 দিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, তুমি এখনো রান্নাঘরেই গেলে না। আসলে নতুন বাড়ি তো, তাই সবকিছু বুঝতে একটু সময় লাগছে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি রান্নাঘরে যাব, রান্না করব। তাড়াতাড়ি নয়, তুমি কালই আমাদের জন্য রান্নাঘরে গিয়ে চাউমিন বানাবে। তোমাকে যেদিন আমরা প্রথম দেখতে গিয়েছিলাম সেদিন আমাদের সবার জন্য যে সুস্বাদু চাউমিনটা বানিয়েছিলে, কালকে ওটাই বানাবে। এই শুনে সুলেখা ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলো, আরে কি বলবো ওকে এখন আমি তো রান্না করতেই পারি না। এরপর সুলেখা সেই দিনের কথা ভাবতে লাগলো। আসলে সে তো রান্না করা শেখেইনি, কিন্তু তার মা তাকে বলেছিল, আজ তোকে দেখতে পাত্রপক্ষ আসছে, যদি ওরা রান্নার ব্যাপারে জিজ্ঞাসা করে তো বলবি তুই সব রান্না করতে পারিস। ঠিক আছে মা। এরপর সুলেখা সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসেছিল, আর সুলেখার মা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে তাদের সামনে রেখে দেয়। ওরে বাবা, এত সব খাবার! হ্যাঁ, এই সব রান্না আমার মেয়ে নিজের হাতে করেছে, খেয়ে দেখুন না। রেস্টুরেন্টে সুস্বাদু চাউমিন খেয়ে সবাই সুলেখার খুব প্রশংসা করল। বাহ, চাউমিনটা তো খুব ভালো হয়েছে, আমার চাউমিনই পছন্দ। হ্যাঁ বাবা, এবার তুই রোজ চাউমিন খেতে পারবি, শুধু বিয়েটা একবার হয়ে যাক। এরপর তাদের বিয়ে হওয়ার পর সুরেশ চাউমিন খাওয়ার জন্য জেদ করতে লাগলো। পরের দিন সুলেখা ঘুম থেকে উঠলে তার বড়জা তাকে বলে, সুলেখা, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চাউমিন করে আনো, সুরেশ তো সেই কখন থেকে ওয়েট করছে। সুলেখা, তাড়াতাড়ি চাউমিন বানাও, আমার পেটে ছুঁচোয় দৌড়াচ্ছে। এই শুনে সুলেখা ভীষণ ভয় পেয়ে রান্নাঘরে গিয়ে তার মাকে ফোন করে। কি হয়েছে মা, সকাল সকাল ফোন করলি, সব ঠিক আছে তো? না মা, খুব সমস্যা হয়েছে। সেদিন তোমার ওই মিথ্যে কথা শুনে ওরা চাউমিন বানাতে বলছে। মিথ্যে না বললে যে তোর বিয়েই হতো না। তুই রান্না করতে জানিস না জানলে ওরা বিয়েই দিত না তোর সঙ্গে। এখন তো আমিই সমস্যায় পড়েছি মা, এখন চাউমিন কিভাবে বানাবো? একদম সহজ মা। প্রথমে চাউমিনটা প্যাকেট থেকে বার করে জলে ফুটিয়ে নে, তারপর সবজিগুলো তেলে ভেজে নে, তারপরে আর তখনই সেখানে সুলেখার শাশুড়ি চলে আসায় সে ফোনটা কেটে দেয়। বৌমা, চাউমিন বানাচ্ছ? বানাও বানাও, আমার তো জিভে জল চলে এলো। সেদিন তুমি কি ভালো চাউমিন বানিয়েছিলে। থ্যাংক ইউ মা, কিন্তু কিন্তু কি, তোমার সাহায্য চাই কোনো? না না, সাহায্য করতে হবে না, আমি করে নেব। ঠিক আছে বৌমা, তাড়াতাড়ি বানাও। এই বলে বিমলা সেখান থেকে চলে গেলে সুলেখা তার ফোনের দিকে দেখে তার ফোনের ব্যাটারি শেষ। হে ভগবান, ব্যাটারি শেষ হওয়ার এটাই সময় হলো। মা কি যেন বলল, গরম জলে চাউমিন ফোটাতে হবে। হ্যাঁ, সেটাই করি। ভয় পেয়ে সুলেখা ঘেমে নিয়ে স্নান করে যায়, কিন্তু সে হার মানেনি। প্যাকেট থেকে চাউমিন বার করে গরম জলে দেয়।
চাউমিনটা যতক্ষণে ফুটছে আমি সবজি কেটে নিই, গাজর, বিনস আর পেঁয়াজ। এটুকু তো আমি জানি। এই বলে সুলেখা গাজর কাটার জন্য রেডি হয়ে যায়। সে এক হাতে চাকু নেয় আর অন্য হাতে গাজর, কিন্তু গাজর কাটতে গিয়ে গাজর হাত থেকে পিছলিয়ে যায় আর বাসন মাটিতে পড়ে যায়। বাসন পড়ার আওয়াজ শুনে বিমলা আর সাবিত্রী রান্নাঘরে আসে। কি হলো বৌমা, বাসন কিভাবে পড়ে গেল? তুমি ঠিক আছো তো সুলেখা? হ্যাঁ দিদি, ঠিক আছি। আসলে মা, ওই বাসনে হাত লেগে বাসনটা পড়ে গেল। তোমরা গিয়ে বসো, আমি চাউমিন নিয়ে আসছি। এই শুনে বিমলা আর সাবিত্রী চলে যায় আর সুলেখা কষ্ট করে মোটা মোটা করে গাজর কাটতে থাকে। এরপর একইভাবে সে বিনসও কাটে, কিন্তু পেঁয়াজ কাটার সময় সে তো নাজেহাল হয়ে পড়ে, কারণ তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। আর সে কাঁদতে কাঁদতে বলে, এসব কি হচ্ছে আমার সাথে? কি ভালো হতো যদি আমি বিয়ের আগেই রান্নাটা শিখে যেতাম। হে ভগবান, মা আমাকে বাড়ি নিয়ে চলো। কিন্তু এখন কেঁদে লাভই বাকি, বিয়ে তো হয়ে গেছে আর এখন কাজও করতে হবে। আর এইসব ভাবতে ভাবতে সুলেখা আবার চাউমিন বানাতে শুরু করে। পেঁয়াজ কাটার পর তার খেয়াল পড়ল ফুটন্ত জলে চাউমিনের দিকে। এতক্ষণ সে তো খেয়ালই করেনি যে চাউমিন একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আরে আরে, এটা কি হলো? এটা তো আর চাউমিন না, পায়েস মনে হচ্ছে। হে ভগবান, আমি কোনো কাজের না, আমার কি হবে? তখনই সুরেশ চিৎকার করে বলে, সুলেখা, আর কতক্ষণ সময় লাগবে? আমাকে তো কাজেও যেতে হবে। আসছে, 5 মিনিট বসো। সুলেখা যেমন তেমন করে বেশি সেদ্ধ হওয়া চাউমিনে ওই সবজিগুলো মিশিয়ে দেয়। আর তেল মশলা ছাড়া নিজের তৈরি করা চাউমিন দেখে সুলেখার নিজেরই বমি পায়। এটা তো দেখতে গোবরের মতো লাগছে। হে ভগবান, আমাকে বাঁচিও। এরপর সুলেখা চাউমিন নিয়ে বাইরে এসে খাবার টেবিলে রেখে দেয়। তার তো হার্টবিট বেড়ে গেছিল। আরে বাহ, কি দারুণ হয়েছে চাউমিনটা, কি দারুণ বানিয়েছো। বা বৌমা, দেখতে তো দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। চলুন মা, এবার খাই। তিনজনকে চাউমিন খেতে দেখে সুলেখার হার্টবিট আরও বেড়ে গেল। কেমন হয়েছে চাউমিন? দারুণ, তুমিও খাও। দাঁড়াও, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। এই বলে সুরেশ নিজের হাতে সুলেখাকে চাউমিন খাওয়ালে সুলেখার তো মাথায় ঘুরে যায়। সে চাউমিনটা তার মুখ থেকে ফেলে দিয়ে বলে, থু, এটা তো ভীষণ বাজে। তোমরা কি করে খাচ্ছ? আমাকে ক্ষমা করে দাও, আমি চাউমিন বানাতে পারি না। আসলে আমি কোনো রান্নাই পারি না। মা সেদিন মিথ্যে বলেছিল যাতে আমার বিয়ে হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও। তিনজনেই হেসে ফেলে। বৌমা, আমরা জানি যে তুমি রান্না করতে পারো না। কি তোমরা জানো? কিন্তু কিভাবে জানলে? সেদিন তোমার বাপের বাড়ি থেকে ফেরার সময় আমরা একটা রেস্টুরেন্ট থেকে চাউমিন কিনেছিলাম। খাওয়ার পরে আমরা একই রকম টেস্ট পেয়েছিলাম। তখন আমরা জানতে পারলাম যে তুমি রান্না করতে পারো না। তাহলে তুমি আমাকে বিয়ে কেন করলে? বৌমা, রান্না করতে পারাটা দরকারি, কিন্তু সেটা বিয়ের আগেই শিখতে হবে, এটা কে বলল? বিয়ের পরও শেখা যায়। তোমাকে আমাদের খুব পছন্দ ছিল, তাই আমরা বিয়ের জন্য রাজি হয়ে গেছি। তোমরা সবাই কত ভালো, আমি আজকেই রান্না করা শিখব। ঠিক আছে সুলেখা, আমি তোমাকে শেখাবো। এই বলে সাবিত্রী সুলেখাকে রান্না শেখাতে লাগলো। আর কিছুদিনের মধ্যে সুলেখা রান্নাতে এক্সপার্ট হয়ে গেল। আর সবার ভালোবাসাতে সুলেখা দারুণ চাউমিন বানাতে শিখে গিয়ে হাসি খুশি থাকতে লাগলো। Thanks for watching.